ইমেইল, SMS আর চিঠিপত্র। আমি অনেক কিছু জানতাম না, যা তালাশ থেকে জানতে পারছি। এটা অনেক ভালো লাগে। আর আমার আব্বু আম্মু সবাই চাই যে এটা আমি দেখি। আমাদের দেশে যে প্রেক্ষাপট, পলিটিক্যাল বলেন বা মানে ইনফ্লুয়েন্সটা এত বেশি যে এই ধরনের প্রোগ্রাম আগানোটা মুশকিল। তো তালাশ যেহেতু এত কিছু মানে ওভারকাম করে 100টা পর্ব পার করছে, নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য। যেগুলো আমরা আসলে কোনদিন এই তালাশ না আসলে জানতে পারতাম না, সেগুলো আমরা জানতে পারি। এটা ক্রাইম যে আপনারা যেভাবে বের করে নিয়ে আসে তালাশের টিমগুলো, আমরা দেখে অনেক পাই, অনেক আমাদের কিউরিওসিটি থাকে এটাতে। যোগাযোগের সবগুলো মাধ্যমকে বিবেচনায় নিয়ে ১০০তম পর্ব উপলক্ষে একটা জরিপ করে তালাশ টিম। তালাশের এই গবেষণায় দেখা যাচ্ছে বিভিন্ন খাতের দুর্নীতি নিয়ে তথ্য দিয়েছে। সবচেয়ে বেশি তথ্য এসেছে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, প্রশাসন ও পুলিশ, বিদ্যুৎ এবং রেল খাতের দুর্নীতি নিয়ে। এরপর প্রায় ৩০% মানুষ প্রতারণা সংক্রান্ত তথ্য দিয়েছে। এগুলোর মধ্যে ভণ্ড, পীর, ফকির, টাকা পয়সা এবং চাকরি সংক্রান্ত প্রতারণার শিকার হয় বেশি মানুষ। প্রায় ৮% মানুষ ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে তথ্য দিয়েছে তালাশ টিমের কাছে। এছাড়া চাঁদাবাজি, জনদুর্ভোগ, খুন, মাদকের মতো অপরাধ নিয়েও তথ্য আসে নিয়মিতই। মানুষ কোন কোন অপরাধের শিকার হয় সবচেয়ে বেশি, এটা নিয়ে গবেষণা করতে করতেই একটা চিঠি এলো তালাশ টিমের কাছে। আমি তালাশ অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আজ আমার সামনে আর কোনো রাস্তা নেই বলে আপনাদের শরণাপন্ন হলাম। আজ আমি নিরুপায়, সবকিছু থাকতেও যেন আমি অসহায়। জীবনের একটা ভুল আজ আমার সারা জীবনের কান্না হয়ে দাঁড়িয়েছে। বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে। যাকে বিশ্বাস করে সবাইকে ছেড়ে চলে এসেছি, সে দিয়েছে নরক সমতুল্য এক জীবন উপহার। এরপর মেয়েটির সাথে ফোনে কথা হয় তালাশ টিমের। ধরেই নিন তার নাম জেসমিন। তার পুরো গল্প শুনতে রংপুরের বদরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল তালাশ টিম। চিঠিতে যেসব কথা বলতে পারেনি, এবার জেসমিনের সেসব কথা শোনা যাক। তা আমি যখন ক্লাস 9-এ উঠি, তখন আমার বান্ধবীর ফুফাতো ভাইয়ের বন্ধুর সাথে আমার সম্পর্ক হয়। হয়তো ভাবছেন তালাশের গল্প শোনাতে গিয়ে আবারও আমরা অনুসন্ধানে নেমে পড়লাম কিনা। হতেও পারে, কারণ অভ্যাস বদলানো তো খুব কঠিন, তাই না? আর আমি তো ওর প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছি যে কোনো উপায় হোক ওর কাছে আমাকে যাইতেই হবে। আমি বাড়ি থেকে পালাইছি। ওই রাত্রে কেমন করে আমাদের বিয়ে হয়েছে। ওই বিয়েটা সম্পূর্ণই তো একটা ভুয়া বিয়ে ছিল। কাগজপাতি যা কিছু করা ছিল সবই ভুয়া ছিল। তালাশের ৯ম পর্বের কথা, নাম ছিল কাগজের বিয়ে। সেই পর্বে আপনারা দেখেছেন ম্যারেজ মিডিয়াগুলো কিভাবে মানুষকে প্রতারণার জালে আটকায় এবং ভুয়া বিয়ে করিয়ে কিভাবে সর্বশান্ত করে। এই ছেলের সাথে কি সংসার হইতো না ভাইয়া। হইতো না? আপনি কিভাবে ছেলেটাকে ফাঁকি দিয়ে চলে যেতেন সেটা বলেন। বাঁচতেন কিভাবে? আমি পরবর্তীকে মাপ চেয়ে নিতাম। কখনো নারীকে দিয়ে প্রতারণা করানো হয়, কখনো বা নারী প্রতারণার শিকার হয়। এই দুই দিকেই নজর ছিল তালাশ টিমের। পরবর্তীতে আমাকে যেখানে নিয়ে গেছিল বর্ডারের কাছাকাছি কোনো এলাকা, কিন্তু যখন ওই 3টা মেয়ের সাথে আমার পরিচয় হয়, তখন আমি বুঝতে পারছি যে ও আমাকে এখানে পাচার করে দেওয়ার জন্যই নিয়ে আসছে। মানুষকে পণ্য হিসেবে পাচার করে দেওয়া হয় সীমানার ওপারে, আর আমরা ছুটছিলাম তার পেছনে। এই নারী পাচার নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তালাশ টিমকে প্রথমবারের মতো অন্য দেশে যেতে হয়। বাংলাদেশে যে কোনো অনুসন্ধানমূলক অনুষ্ঠানের ক্ষেত্রে এটা প্রথম ঘটনা। পপি চাষ আর লাশ কাটা ঘর না থাক, জেসমিনের গল্পের আরও কিছুটা বাকি। সে গল্প শুনে সময় পেলে লাশ কাটা ঘর আর পপি চাষের পর্বের কথা গল্প করা যাবে। ওদের সাহায্যে ওখান থেকে পালিয়ে আসি। তারপর আমাদের পাশের গ্রামে যে রাশেদের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। সে আস্তে আস্তে আমার বাবার বাড়ি থেকে আমাকে যৌতুক আনতে বলে। সে আমাকে খাটের সাথে হাত পা বাঁধিয়ে গলার ভিতরে গামছা ঢুকিয়ে দিয়ে মারত, আমি যেন চিৎকার করতে না পারি। ও 2বার ইচ্ছাকৃতভাবে বাচ্চা অবসান করে দেয় ওষুধের মাধ্যমে। তৃতীয় বাচ্চাটা যখন 6 মাস বয়স, তখন ওর সাথে একদিন আমার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার সময় ওই আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিছিল, পেটের উপরে লাথি মারছিল। বাচ্চাটা তার একদিন পরে এতে নষ্ট হয়ে গেল। জেসমিনের এসব কথা শুনে রাতের ঢাকা পর্বটির কথা মনে পড়ছে।
সরকার একটা কর্ম দিত, সংসার নিয়ে চলতে পারতাম, এতিম বাচ্চা মারে নিয়ে মান সম্মান নিয়ে পাদরবি থাকতে পারতাম, তাহলে তো আমরা এই জগৎ আসতাম না। আমি 10টা বাচ্চা নষ্ট করছি, একটা বাচ্চা মানুষের দেয়া ফেলাইছি, আর একটা বাচ্চা আমার মার কাছে। তালাশ কেন 7 দিন পর পর না হয়ে 15 দিন পর পর প্রচারিত হয়, এটা নিয়ে আপনাদের অনেক অভিযোগ। কিন্তু কি করার আছে বলুন? পরিমাণের ব্যাপারটি দেখতে গেলে তো মানের ব্যাপারে ছাড় দিতে হয়, তখন তো আবার আপনারাই নাখোশ হবেন। 2011 সালের 9 ডিসেম্বর ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুসন্ধানের মধ্যে দিয়ে শুরু হয় তালাশের যাত্রা। তারপর মাদক, খাদ্যে ভেজাল, ভুয়া ডাক্তার, গাড়ি চুরি, ডেটা যুদ্ধ, এসব বিষয়ে অনুসন্ধান তালাশকে দর্শকদের কাছাকাছি নিয়ে যায় খুব দ্রুত। মরা মুরগি কিভাবে মানুষের খাবারের প্লেটে উঠে আসে, সেই অনুসন্ধানও দেখেছেন তালাশেই। পেশাদার খুনিদের কর্মকাণ্ডের জগৎও আপনারা তালাশেই দেখেছেন। গুলি করছিলাম, পরে যখন যে আধা ঘন্টা পর মরে নাই, লাগাতে ঘুরা ঘুরে আসা পরবর্তীতে কষাই দেন চাপাটি না চাপাটি দেখো মারছিলাম। কবর থেকে মৃত মানুষের কঙ্কালও যে চুরি হতে পারে তা মানুষ তালাশের মাধ্যমে জেনেছে। তালাশের উপস্থাপনার সেট নিয়েও মানুষের মধ্যে কৌতূহল অনেক। এর পেছনেও শুরু থেকে অনেক মানুষের পরিশ্রমের ঘাম যোগ হয়েছে। সেই রেল স্টেশনের পরিত্যক্ত জায়গা থেকে বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চত্বর পর্যন্ত একটা দীর্ঘ কষ্টকর যাত্রাও বটে। যাত্রা শুরুর 1 বছরের মধ্যেই নিজের চরিত্র চিনিয়ে দেয় তালাশ। এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের অন্য কোনো অনুসন্ধানমূলক অনুষ্ঠানের মানুষের এত কাছাকাছি যাওয়ার রেকর্ডও কম। এ কারণেই তালাশের 1 বছর পূর্তি একটা বড় উপলক্ষ হয়ে যায়। এবং আমি জানি যে কিরকম রিস্ক নিতে হয় এরকম প্রোগ্রাম করার জন্য। আমার মনে হয় আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তরফ থেকে একটা বড় হাততালি দেব। I would like to thank all of you. I would like to thank the Talash team. You have done a fantastic job, a wonderful job. The entire country is talking about your program. আমাদের ফুল রিপোর্টিং টিম, নিউজ টিম, আমাদের সকল বিভাগের এইচওডিরা, আমাদের সবাই আমরা তালাশটা এনজয় করি এবং তালাশটা নিয়ে আমরা গর্ববোধ করি। তালাশের প্রতিষ্ঠা বার্ষিকী আমি প্রথমবারের মতো দেশের বাইরে, আমি সাথে থাকতে পারিনি আমার টিমের, এবং কৃতজ্ঞতা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় নাই যারা এর পেছনে অনেক বড় ভূমিকা পালন করে। হ্যাপি বার্থডে তালাশ। তালাশের ভিতর দিয়ে আমি খুঁজে পাই আমার হারানো অনেক কিছু। আশা করি তালাশ অনেক অনেক দিন বেঁচে থাকবে। তালাশ সম্পর্কে বলার কোনো কিছুই রাখে না, কারণ প্রোগ্রাম বাংলাদেশে। সাবটাইটেল আছে তালাশ? সাবটাইটেল? হ্যাঁ, তালাশ সাবটাইটেল দিতে হবে। সাবটাইটেল? হ্যাঁ, ইংলিশ সাবটাইটেল না, সাবটাইটেল সবাই বুঝতে পারছে। আজ চলে যাচ্ছি না। দিন যত যেতে থাকে তালাশ নিয়ে মানুষের কৌতূহল ততই বাড়তে থাকে। সেই কৌতূহল মেটাতে শেষ পর্যন্ত 2014 সালে বইমেলায় তালাশ নামে একটি বই বের করতে হলো তালাশ টিমকে। বাংলাদেশে কোনো টেলিভিশন অনুষ্ঠান নিয়ে বই বের করার ঘটনাও সম্ভবত এটাই প্রথম। আজ আমরা তালাশের গল্প বলছি। আজ আমরা জেসমিন নামের এক মেয়ের জীবনের গল্প শুনছি। আমার স্বামী আমাকে কি করছিল, সে টাকার জন্য অন্যের কাছে থাকতে আমাকে বাধ্য করছে।
ওই দিনগুলোর কথা মনে হলে আমি যে ঠিক থাকতে পারি না। জেসমিনের এসব কথা শুনে তালাশের আধারপল্লী নামের পর্বটির কথা মনে পড়ে গেল এবার। পথের পাশেই জীবনের আড়াল, সেখানে মানুষ থাকে। গলিতে নামলেই অন্ধকার, সেখানে মানুষ থাকে। এখানে আমি ছোট থেকেই মনে করেন আমার একজন আইনে রাখি গেছিল, বিক্রি করে দিয়ে গেছিল। রাখে যাওয়া মানে বিক্রি করা তো সমান কথাই। জীবনের এত সব চড়াই উতরাইয়ের মধ্যে থেকেও লেখাপড়া বন্ধ করেননি জেসমিন। স্নাতক শেষ করেছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু বিধি বাম, এখানেও বাধা। যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের বৈধতা না থাকায় ক্যাম্পাসটি বন্ধ করে দেয় প্রশাসন। সেই সাথে তার 4 বছরের পড়াশোনা, সময় ও অর্থ সবই চলে যায়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জেসমিনকে স্নাতকের সার্টিফিকেট দেওয়ার আশ্বাস দেয়, কিন্তু তার জন্য টাকা লাগবে 60,000। আমার বিয়ের সময় আমার বাবা যে আমার গলার হার দিছিল ওইটা বিক্রি করিয়া 40,000 টাকা দিছে, আর 20,000 টাকা পরে দিতে চাইছে। 3 মাসের মধ্যে সার্টিফিকেট দিতে চাইছিল। টাকা নিয়েও সার্টিফিকেট দিতে গড়িমসি করে বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক ফারুক। তালাশ টিম রংপুর থেকে জেসমিনকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিল। জেসমিন যাচ্ছে ফারুকের দেয়া ঠিকানায়। তালাশ টিম দূর থেকে নজর রাখল। ভেতরে চলে গেল জেসমিন। বাইরে থেকে ভেতরের কথোপকথন শুনছে তালাশ টিমের সদস্যরা। তারপর আমি রুমে থাকা হাতে আমার এরকম করে গালে হাত দিয়ে এরকম করতে, কি বলছো? গায়ে হাত দিতে লাগছিল, আমি দিতে দেই না, আমি বাথরুমে ঢুকে গেছি। একটা মেয়ে আপনার অসহায় আপনার কাছে সার্টিফিকেট জন্য আসছে, এটা আপনার করা উচিত হয়েছে? আপনি বলেন। কিছু যদি এক্সট্রা হয়ে থাকে উচিত হয়নি, ঠিক আছে, আর তো কিছু নাই, সরি বললাম, উচিত হয়নি। আচ্ছা, তালাশের 49তম পর্বের সাথে কি এই ঘটনা একটু মিলে গেল? তালাশের সেই পর্বের নাম ছিল শিক্ষক না রাক্ষস। আমি বিদ্যালয়ে 9ম শ্রেণীতে অধ্যয়নরত। আসামি ইমাম হোসেন আমাকে 8ম শ্রেণী থেকে পাঠদান করে আসছিলেন। আসামি ইমাম হোসেন মাঝে মাঝে আমাকে বাজে ইঙ্গিত করতেন। এরকম কাজ যেন আর কারোর সাথে না করতে পারে। পঞ্চাশতম পর্বে 4 মাসের বিরতিতে যায় তালাশ, কারণ এই টিমের সদস্যরা তাদের ব্যক্তিগত জীবন কাটাতে পারে না, পরিবারের সদস্যদের সময় দিতে পারে না। বিশ্রাম পাওয়াটা তাদের জন্য আসলে ভাগ্যের ব্যাপার হয়ে যায়। আর তালাশের এই 17তম পর্বে এসে অনেক কথা মনে পড়ছে। 4 মিনিট পর আসছে। তালাশ একা একা এত দূর আসেনি। তালাশ সম্পর্কে মানুষের ভালোবাসা না থাকলে, দর্শকরা তালাশের সাথে না থাকলে এই 17তম পর্বে আসা সম্ভব ছিল না তালাশের পক্ষে। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা দিয়েছে, আপনাদের সমালোচনা তালাশকে শুধরে দিয়েছে। এই প্রোগ্রামটা ভালো দেখছি আমরা, তবে আর একটু বেশি করে করলে, যেমন অফিসিয়ালি দিকগুলো আছে, অফিসিয়ালি করাপশনে কিন্তু আমরা ভরে আছি একদম প্রত্যেকটা অফিস গোল গেলে হয়তো জিনিসটা আর একটু ভালো হবে। আচ্ছা, একটা চিন্তা মাথায় আসছে, তালাশ যদি এই 17তম পর্বেই বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? না, অবভিয়াসলি নট। তালাশ কেন বন্ধ হবে? বন্ধ করা তো উচিতই না, বরং এরকম প্রোগ্রাম আরো চলা দরকার। আমাদের প্রত্যেকটা টেলিভিশনের এরকম উদ্যোগ নেওয়া দরকার। না জানা জিনিস বাংলা সব মানুষদেরকে জানানো যায়। মানে এটা বন্ধ হইলে আসলে সবকিছু থেমে যাবে, মানে যেগুলো জানা মানুষ জানতে পারবে না যে কিছু জিনিস আছে। একটা দুর্ঘটনায় তালাশের উপস্থাপকের হাত ভেঙে গেল। তার ঠিক একদিন পরেই তালাশের উপস্থাপনা শুটিং। কি হবে এখন? হাত ভেঙে গেলেও তালাশ তো আর বন্ধ থাকতে পারে না। গায়ে চাদর ছিল, কারণ তার হাতটা ভাঙা ছিল। অনেকেই জিজ্ঞেস করেন তালাশে অনুসন্ধানে নেমে আমাদের কেমন ঝুঁকি নিতে হয়। বেশিরভাগ সময় আমরা এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাই। কথা বলতে বলতে আজ যখন এই ঝুঁকির প্রসঙ্গ এসেই গেল, তখন তালাশে প্রচারিত অস্ত্রের কারখানা আর ভারত থেকে গরু আনার পুরো প্রক্রিয়া নিয়ে নির্মিত হাউকাউ, এই 2টি পর্বের কথা মনে পড়ছে।
সীমান্তে গরু পারাপার করার দৃশ্য ধারণ করার সময় ওপারের সীমান্তরক্ষী আর এপারের গরু পারাপারকারীদের মাঝখানে পড়ে যাওয়ার কথা মনে পড়লে এবং অস্ত্রের কারখানার খোঁজে মাঝরাতে পাহাড়ে অজানা গন্তব্যে পা রাখার কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। এই যে বলছি তালাশ আপনাদের এত প্রিয়, কিন্তু তালাশ কি সবার প্রিয়? না। তালাশ টিম যখন অনুসন্ধান করতে করতে কারো ঘরে ঢুকে পড়ে তখন আর তাদের প্রিয় থাকে না, তখন এই প্রিয় টিমের সদস্যদের গায়ে হাত তুলতেও দ্বিধা করে না তারা। শুধু তো হামলা নয়, মামলাও আছে। গোপন সত্যটা প্রকাশ করলেই কেউ কেউ মামলা ঠুকে দেয়, আমরা কষ্ট পাই। তারপর আপনারা যখন আমাদের পিঠ চাপড়ে দেন তখন তালাশ টিম আবারও ঝুঁকি নিয়ে অনুসন্ধানে নেমে পড়ে। যাক সেসব কথা, জেসমিনের গল্পের আরো কিছুটা অংশ বাকি, চলুন শুনি। জীবন যুদ্ধে পরাজিত হতে চান না জেসমিন। আত্মনির্ভরশীল হতে তাই পত্রিকায় দেয়া একটা চাকরির বিজ্ঞাপন দেখে ঢাকায় যাওয়া। চাকরি হয় নগর জনস্বাস্থ্য উন্নয়ন কেন্দ্র নামের একটা প্রতিষ্ঠানে। ওই মুহূর্তে তো একটা চাকরি আমার খুব প্রয়োজন ছিল। জেসমিনের মাধ্যমে আরো কয়েকজনের চাকরি হয় সেই প্রতিষ্ঠানে। 14 জন কর্মীর টাকা দেওয়া হয়েছে, দেওয়ার পরে আর কোনো ফোন ধরে না। কর্মীরা ফোন দিলে কারোর ফোন রিসিভ করলে উল্টাপাল্টা কথা বলে। আবারও প্রতারিত জেসমিন, সাথে আরো কয়েকজন। জেসমিন হয়তো চাকরি নিয়ে প্রতারণা সংক্রান্ত তালাশের দুটি পর্ব দেখেনি। জেসমিনদের মতো অনেক প্রতারিত মানুষের গল্প উঠে এসেছিল সেই পর্বে। টাকাটা তো আমার কাছে দেয় নাই। সেই পর্বে যেসব প্রতারক মানুষকে চাকরি দেবার নামে ধোঁকা দিয়েছে তারা তালাশ টিমের কাছে ক্ষমাও চায়। এরকম একটা প্রতিষ্ঠান ছিল রাজধানীর বারিধারা ডিওএইচএস এর একটা বাড়িতে। সে অফিসের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিল তালাশ টিমের কাছে। সেটা 2014 সালের ঘটনা। জেসমিন যে প্রতিষ্ঠানে চাকরির জন্য গিয়েছিল সেই প্রতিষ্ঠানে তালাশ টিম। রাজধানীর বারিধারা ডিওএইচএস এর এই বাড়িতে প্রতিষ্ঠানটির অফিস। ভেতরে যেতেই সবার মধ্যে একটা তড়িঘড়ি ভাব শুরু হলো। এক এক করে সবাই পালাতে লাগলো। কয়েকটা কক্ষ খুঁজে পাওয়া গেল একজনকে। দেখুন তো এই লোককে চিনতে পারেন কিনা? 2 বছর আগে তাকেই আপনারা তালাশে দেখেছিলেন। আমাকে চিনতে পারছেন? সৌজয় না, এই ব্যবসা কি চালিয়ে যাবেন? না না। তারপর মুজিবর না, বসেন একটু কথা বলি। আপনি তালাশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তালাশ কখনো সমস্যার সমাধান দেখায় না। এই অভিযোগটা আমরা শুরু থেকেই মেনে নিয়েছি এবং ভবিষ্যতেও মেনে নেব, কারণ আমরা বিশ্বাস করি সমস্যার সমাধান করা প্রশাসনের কাজ, তালাশের নয়। আমরা ঘটনা তুলে ধরি, ঘটনাকে প্রশাসনের নজরে আনতে এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে। ধরুন এই মুজিবরের পেছনে যদি তালাশ টিম গত 2 বছর ধরে লেগে থাকতো, তাহলে কি এই সময়ের মধ্যে আরো অনেক নতুন বিষয় দর্শক দেখতে পেত? আর আইন প্রয়োগের ক্ষমতাও তো আমাদের কাছে নেই। যাই হোক, তালাশের এই 100তম পর্বে আসার পেছনে এত মানুষের অবদান যে নাম বলে শেষ করা যাবে না। স্যালুট জানাই তাদের। আর একটা ঘোষণা, এবার 2 মাসের বিরতিতে যাচ্ছে তালাশ। এই সময়ের মধ্যে তালাশ টিমের সাথে যোগাযোগ করতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।
পথের পাশেই জীবনের আড়াল, সেখানে মানুষ থাকে। গলিতে নামলেই অন্ধকার, সেখানে মানুষ থাকে। এখানে আমি ছোট থেকেই মনে করেন আমার একজন আইনে রাখি গেছিল, বিক্রি করে দিয়ে গেছিল। রাখে যাওয়া মানে বিক্রি করা তো সমান কথাই। জীবনের এত সব চড়াই উতরাইয়ের মধ্যে থেকেও লেখাপড়া বন্ধ করেননি জেসমিন। স্নাতক শেষ করেছেন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু বিধি বাম, এখানেও বাধা। যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের বৈধতা না থাকায় ক্যাম্পাসটি বন্ধ করে দেয় প্রশাসন। সেই সাথে তার 4 বছরের পড়াশোনা, সময় ও অর্থ সবই চলে যায়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জেসমিনকে স্নাতকের সার্টিফিকেট দেওয়ার আশ্বাস দেয়, কিন্তু তার জন্য টাকা লাগবে 60,000। আমার বিয়ের সময় আমার বাবা যে আমার গলার হার দিছিল ওইটা বিক্রি করিয়া 40,000 টাকা দিছে, আর 20,000 টাকা পরে দিতে চাইছে। 3 মাসের মধ্যে সার্টিফিকেট দিতে চাইছিল। টাকা নিয়েও সার্টিফিকেট দিতে গড়িমসি করে বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক ফারুক। তালাশ টিম রংপুর থেকে জেসমিনকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিল। জেসমিন যাচ্ছে ফারুকের দেয়া ঠিকানায়। তালাশ টিম দূর থেকে নজর রাখল। ভেতরে চলে গেল জেসমিন। বাইরে থেকে ভেতরের কথোপকথন শুনছে তালাশ টিমের সদস্যরা। তারপর আমি রুমে থাকা হাতে আমার এরকম করে গালে হাত দিয়ে এরকম করতে, কি বলছো? গায়ে হাত দিতে লাগছে না, আমি দিতে দেই না, আমি বাথরুমে ঢুকে গেছি। একটা মেয়ে আপনার অসহায়, আপনার কাছে সার্টিফিকেট জন্য আসছে, এটা আপনার করা উচিত হয়েছে? আপনি বলেন। কিছু যদি এক্সট্রা হয়ে থাকে উচিত হয়নি, ঠিক আছে, আর তো কিছু নাই, সরি বললাম, উচিত হয়নি। আচ্ছা, তালাশের 49তম পর্বের সাথে কি এই ঘটনা একটু মিলে গেল? তালাশের সেই পর্বের নাম ছিল শিক্ষক না রাক্ষস। আমি বিদ্যালয়ে 9ম শ্রেণীতে অধ্যয়নরত। আসামি ইমাম হোসেন আমাকে 8ম শ্রেণী থেকে পাঠদান করে আসছিলেন। আসামি ইমাম হোসেন মাঝে মাঝে আমাকে বাজে ইঙ্গিত করতেন। এরকম কাজ যেন আর কারোর সাথে না করতে পারে। পঞ্চাশতম পর্বে 4 মাসের বিরতিতে যায় তালাশ, কারণ এই টিমের সদস্যরা তাদের ব্যক্তিগত জীবন কাটাতে পারে না, পরিবারের সদস্যদের সময় দিতে পারে না। বিশ্রাম পাওয়াটা তাদের জন্য আসলে ভাগ্যের ব্যাপার হয়ে যায়। আর তালাশের এই 7তম পর্বে এসে অনেক কথা মনে পড়ছে। 4 মিনিট পর আসছে। তালাশ একা একা এত দূর আসেনি। তালাশ সম্পর্কে মানুষের ভালোবাসা না থাকলে, দর্শকরা তালাশের সাথে না থাকলে এই 7তম পর্বে আসা সম্ভব ছিল না তালাশের পক্ষে। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা দিয়েছে, আপনাদের সমালোচনা তালাশকে শুধরে দিয়েছে। এই প্রোগ্রামটা ভালো দেখছি আমরা, তবে আর একটু বেশি করে করলে, যেমন অফিসিয়ালি দিকগুলো আছে, অফিসিয়ালি করাপশনে কিন্তু আমরা ভরে আছি একদম প্রত্যেকটা অফিসে। অফিস গেলে হয়তো জিনিসটা আর একটু ভালো হবে। আচ্ছা, একটা চিন্তা মাথায় আসছে, তালাশ যদি এই 7তম পর্বেই বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? না, অবভিয়াসলি নট। বর্ডারের কাছাকাছি কোনো এলাকা, কিন্তু যখন ওই 3টা মেয়ের সাথে আমার পরিচয় হয়, তখন আমি বুঝতে পারছি যে ও আমাকে এখানে পাচার করে দেওয়ার জন্যই নিয়ে আসছে। মানুষকে পণ্য হিসেবে পাচার করে দেওয়া হয় সীমানার ওপারে, আর আমরা ছুটছিলাম তার পেছনে। এই নারী পাচার নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তালাশ টিমকে প্রথমবারের মতো অন্য দেশে যেতে হয়। বাংলাদেশে যে কোনো অনুসন্ধানমূলক অনুষ্ঠানের ক্ষেত্রে এটা প্রথম ঘটনা। পপি চাষ আর লাশ কাটা ঘর না থাক, জেসমিনের গল্পের আরও কিছুটা বাকি। সে গল্প শুনে সময় পেলে লাশ কাটা ঘর আর পপি চাষের পর্বের কথা গল্প করা যাবে। ওদের সাহায্যে ওখান থেকে পালিয়ে আসি। তারপর আমাদের পাশের গ্রামে যে রাশেদের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। সে আস্তে আস্তে আমার বাবার বাড়ি থেকে আমাকে যৌতুক আনতে বলে। সে আমাকে খাটের সাথে হাত পা বাঁধিয়ে গলার ভিতরে গামছা ঢুকিয়ে দিয়ে মারত, আমি যেন চিৎকার করতে না পারি। ও 2 বার ইচ্ছাকৃতভাবে বাচ্চা অবসান করে দেয় ওষুধের মাধ্যমে। 3য় বাচ্চাটা যখন 6 মাস বয়স, তখন ওর সাথে একদিন আমার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার সময় ওই আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিছিল, পেটের উপরে লাথি মারছিল। বাচ্চাটা তার একদিন পরে এতে নষ্ট হয়ে গেল। জেসমিনের এসব কথা শুনে রাতের ঢাকা পর্বটির কথা মনে পড়ছে।
সরকার একটা কর্ম দিত, সংসার নিয়ে চলতে পারতাম, এতিম বাচ্চা মারে নিয়ে মান সম্মান নিয়ে পাদরবি থাকতে পারতাম, তাহলে তো আমরা এই জগৎ আসতাম না। আমি 10টা বাচ্চা নষ্ট করছি, একটা বাচ্চা মানুষের দেয়া ফেলাইছি, আর একটা বাচ্চা আমার মার কাছে। তালাশ কেন 7 দিন পর পর না হয়ে 15 দিন পর পর প্রচারিত হয়, এটা নিয়ে আপনাদের অনেক অভিযোগ। কিন্তু কি করার আছে বলুন? পরিমাণের ব্যাপারটি দেখতে গেলে তো মানের ব্যাপারে ছাড় দিতে হয়, তখন তো আবার আপনারাই নাখোশ হবেন। 2011 সালের 9 ডিসেম্বর ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুসন্ধানের মধ্যে দিয়ে শুরু হয় তালাশের যাত্রা। তারপর মাদক, খাদ্যে ভেজাল, ভুয়া ডাক্তার, গাড়ি চুরি, ডেটা যুদ্ধ, এসব বিষয়ে অনুসন্ধান তালাশকে দর্শকদের কাছাকাছি নিয়ে যায় খুব দ্রুত। মরা মুরগি কিভাবে মানুষের খাবারের প্লেটে উঠে আসে, সেই অনুসন্ধানও দেখেছেন তালাশেই। পেশাদার খুনিদের কর্মকাণ্ডের জগৎও আপনারা তালাশেই দেখেছেন। গুলি করছিলাম, পরে যখন আধা ঘন্টা পর মরে নাই লাগাতে। ইমেইল, SMS আর চিঠিপত্র। আমি অনেক কিছু জানতাম না, যা তালাশ থেকে জানতে পারছি। এটা অনেক ভালো লাগে, আর আমার আব্বু আম্মু সবাই চাই যে এটা আমি দেখি। আমাদের দেশে যে প্রেক্ষাপট, পলিটিক্যাল বলেন বা মানে ইনফ্লুয়েন্সটা এত বেশি যে এই ধরনের প্রোগ্রাম আগানোটা মুশকিল। তো তালাশ যেহেতু এত কিছু মানে ওভারকাম করে 100টা পর্ব পার করছে, নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য। যেগুলো আমরা আসলে কোনদিন এই তালাশ না আসলে জানতে পারতাম না, সেগুলো আমরা জানতে পারি। এটা ক্রাইম যে আপনারা যেভাবে বের করে নিয়ে আসে তালাশের টিমগুলো, আমরা দেখে অনেক পাই, অনেক আমাদের কিউরিওসিটি থাকে এটাতে। যোগাযোগের সবগুলো মাধ্যমকে বিবেচনায় নিয়ে 100তম পর্ব উপলক্ষে একটা জরিপ করে তালাশ টিম। তালাশের এই গবেষণায় দেখা যাচ্ছে সে বিভিন্ন খাতের দুর্নীতি নিয়ে তথ্য দিয়েছে। সবচেয়ে বেশি তথ্য এসেছে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, প্রশাসন ও পুলিশ, বিদ্যুৎ এবং রেল খাতের দুর্নীতি নিয়ে। এরপর প্রায় 30% মানুষ প্রতারণা সংক্রান্ত তথ্য দিয়েছে। এগুলোর মধ্যে ভণ্ড, পীর, ফকির, টাকা পয়সা এবং চাকরি সংক্রান্ত প্রতারণার শিকার হয় বেশি মানুষ। প্রায় 8% মানুষ ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে তথ্য দিয়েছে তালাশ টিমের কাছে। এছাড়া চাঁদাবাজি, জনদুর্ভোগ, খুন, মাদকের মতো অপরাধ নিয়েও তথ্য আসে নিয়মিতই। মানুষ কোন কোন অপরাধের শিকার হয় সবচেয়ে বেশি, এটা নিয়ে গবেষণা করতে করতেই একটা চিঠি এলো তালাশ টিমের কাছে। আমি তালাশ অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আজ আমার সামনে আর কোনো রাস্তা নেই বলে আপনাদের শরণাপন্ন হলাম। আজ আমি নিরুপায়, সবকিছু থাকতেও যেন আমি অসহায়। জীবনের একটা ভুল আজ আমার সারা জীবনের কান্না হয়ে দাঁড়িয়েছে। বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে। যাকে বিশ্বাস করে সবাইকে ছেড়ে চলে এসেছি, সে দিয়েছে নরক সমতুল্য এক জীবন উপহার। এরপর মেয়েটির সাথে ফোনে কথা হয় তালাশ টিমের। ধরেই নিন তার নাম জেসমিন। তার পুরো গল্প শুনতে রংপুরের বদরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল তালাশ টিম। চিঠিতে যেসব কথা বলতে পারেনি, এবার জেসমিনের সেসব কথা শোনা যাক। তা আমি যখন ক্লাস 9-এ উঠি, তখন আমার বান্ধবীর ফুফাতো ভাইয়ের বন্ধুর সাথে আমার সম্পর্ক হয়। হয়তো ভাবছেন তালাশের গল্প শোনাতে গিয়ে আবারও আমরা অনুসন্ধানে নেমে পড়লাম কিনা। হতেও পারে, কারণ অভ্যাস বদলানো তো খুব কঠিন, তাই না? আর আমি তো ওর প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছি যে কোনো উপায় হোক ওর কাছে আমাকে যাইতেই হবে। আমি বাড়ি থেকে পালাইছি। ওই রাত্রে কেমন করে আমাদের বিয়ে হয়েছে। ওই বিয়েটা সম্পূর্ণই তো একটা ভুয়া বিয়ে ছিল। কাগজপাতি যা কিছু করা ছিল সবই ভুয়া ছিল। তালাশের 9ম পর্বের কথা, নাম ছিল কাগজের বিয়ে। সেই পর্বে আপনারা দেখেছেন ম্যারেজ মিডিয়াগুলো কিভাবে মানুষকে প্রতারণার জালে আটকায় এবং ভুয়া বিয়ে করিয়ে কিভাবে সর্বশান্ত করে। এই ছেলের সাথে কি সংসার হইতো? না ভাইয়া।
বুঝছো না? আপনি কিভাবে ছেলেটাকে ফাঁকি দিয়ে চলে যেতেন সেটা বলেন, বাঁচতেন কিভাবে? আমি পরবর্তীকে মাপ চেয়ে নিতাম। কখনো নারীকে দিয়ে প্রতারণা করানো হয়, কখনো বা নারী প্রতারণার শিকার হয়। এই দুই দিকেই নজর ছিল তালাশ টিমের। পরবর্তীতে আমাকে যেখানে নিয়ে গেছিল, ঘুরে ঘুরে আইসা পরবর্তীতে কষাই দেন চাপাটি না চাপাটি দেখো মারছিলাম। কবর থেকে মৃত মানুষের কঙ্কালও যে চুরি হতে পারে তা মানুষ তালাশের মাধ্যমে জেনেছে। তালাশের উপস্থাপনার সেট নিয়েও মানুষের মধ্যে কৌতূহল অনেক। এর পেছনেও শুরু থেকে অনেক মানুষের পরিশ্রমের ঘাম যোগ হয়েছে। সেই রেল স্টেশনের পরিত্যক্ত জায়গা থেকে বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চত্বর পর্যন্ত একটা দীর্ঘ কষ্টকর যাত্রাও বটে। যাত্রা শুরুর 1 বছরের মধ্যেই নিজের চরিত্র চিনিয়ে দেয় তালাশ। এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের অন্য কোনো অনুসন্ধানমূলক অনুষ্ঠানের মানুষের এত কাছাকাছি যাওয়ার রেকর্ডও কম। এ কারণেই তালাশের 1 বছর পূর্তি একটা বড় উপলক্ষ হয়ে যায়। এবং আমি জানি যে কিরকম রিস্ক নিতে হয় এরকম প্রোগ্রাম করার জন্য। আমার মনে হয় আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তরফ থেকে একটা বড় হাততালি দিই। I would like to thank all of you. I would like to thank the Talash team. You have done a fantastic job, a wonderful job. The entire country is talking about your program. আমাদের ফুল রিপোর্টিং টিম, নিউজ টিম, আমাদের সকল বিভাগের এইচওডিরা, আমাদের সবাই আমরা তালাশটা এনজয় করি এবং তালাশটা নিয়ে আমরা গর্ববোধ করি। তালাশের প্রতিষ্ঠা বার্ষিকী আমি প্রথমবারের মতো দেশের বাইরে আমি সাথে থাকতে পারিনি আমার টিমের, এবং কৃতজ্ঞতা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় নাই যারা এর পেছনে অনেক বড় ভূমিকা পালন করে। হ্যাপি বার্থডে তালাশ। তালাশের ভিতর দিয়ে আমি খুঁজে পাই আমার হারানো অনেক কিছু। আশা করি তালাশ অনেক অনেক দিন বেঁচে থাকবে। তালাশ সম্পর্কে বলার কোনো কিছুই রাখে না, কারণ প্রোগ্রাম বাংলাদেশে। सबटाइटल আছে তালাশ? सबटाइटल হ্যাঁ তালাশ सबटाइटल দিতে হবে। সাবটাইটেল? হ্যাঁ, ইংলিশ सबटाइटल না, সাবটাইটেল সবাই বুঝতে পারছে। আজ চলে যাচ্ছি না। দিন যত যেতে থাকে তালাশ নিয়ে মানুষের কৌতূহল ততই বাড়তে থাকে। সেই কৌতূহল মেটাতে শেষ পর্যন্ত 2014 সালে বইমেলায় তালাশ নামে একটি বই বের করতে হলো তালাশ টিমকে। বাংলাদেশে কোনো টেলিভিশন অনুষ্ঠান নিয়ে বই বের করার ঘটনাও সম্ভবত এটাই প্রথম। আজ আমরা তালাশের গল্প বলছি। আজ আমরা জেসমিন নামের এক মেয়ের জীবনের গল্প শুনছি। আমার স্বামী আমাকে কি করছিল, সে টাকার জন্য অন্যের কাছে থাকতে আমাকে বাধ্য করছে। ওই দিনগুলোর কথা মনে হলে আমি যে ঠিক থাকতে পারি না। জেসমিনের এসব কথা শুনে তালাশের আধারপল্লী নামের পর্বটির কথা মনে পড়ে গেল এবার। কেন বন্ধ হবে? বন্ধ করা তো উচিতই না, বরং এরকম প্রোগ্রাম আরো চলা দরকার। আমাদের প্রত্যেকটা টেলিভিশনের এরকম উদ্যোগ নেওয়া দরকার। না জানা জিনিস সব মানুষদেরকে জানানো যায়। মানে এটা বন্ধ হইলে আসলে সবকিছু থেমে যাবে। মানে যেগুলো জানা মানুষ জানতে পারবে না যে কিছু জিনিস আছে। একটা দুর্ঘটনায় তালাশের উপস্থাপকের হাত ভেঙে গেল। তার ঠিক একদিন পরেই তালাশের উপস্থাপনা শুটিং। কি হবে এখন? হাত ভেঙে গেলেও তালাশ তো আর বন্ধ থাকতে পারে না। গায়ে চাদর ছিল, কারণ তার হাতটা ভাঙা ছিল। অনেকেই জিজ্ঞেস করেন তালাশে অনুসন্ধানে নেমে আমাদের কেমন ঝুঁকি নিতে হয়। বেশিরভাগ সময় আমরা এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাই। কথা বলতে বলতে আজ যখন এই ঝুঁকির প্রসঙ্গ এসে গেল, তখন তালাশে প্রচারিত অস্ত্রের কারখানা আর ভারত থেকে গরু আনার পুরো প্রক্রিয়া নিয়ে নির্মিত হাউকাউ, এই দুটি পর্বের কথা মনে পড়ছে।
সীমান্তে গরু পারাপার করার দৃশ্য ধারণ করার সময় ওপারের সীমান্তরক্ষী আর এপারের গরু পারাপারকারীদের মাঝখানে পড়ে যাওয়ার কথা মনে পড়লে এবং অস্ত্রের কারখানার খোঁজে মাঝরাতে পাহাড়ে অজানা গন্তব্যে পা রাখার কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। এই যে বলছি তালাশ আপনাদের এত প্রিয়, কিন্তু তালাশ কি সবার প্রিয়? না। তালাশ টিম যখন অনুসন্ধান করতে করতে কারো ঘরে ঢুকে পড়ে তখন আর তাদের প্রিয় থাকে না, তখন এই প্রিয় টিমের সদস্যদের গায়ে হাত তুলতেও দ্বিধা করে না তারা। শুধু তো হামলা নয়, মামলাও আছে। গোপন সত্যটা প্রকাশ করলেই কেউ কেউ মামলা ঠুকে দেয়, আমরা কষ্ট পাই। তারপর আপনারা যখন আমাদের পিঠ চাপড়ে দেন তখন তালাশ টিম আবারও ঝুঁকি নিয়ে অনুসন্ধানে নেমে পড়ে। যাক সেসব কথা, জেসমিনের গল্পের আরো কিছুটা অংশ বাকি, চলুন শুনি। জীবন যুদ্ধে পরাজিত হতে চান না জেসমিন, আত্মনির্ভরশীল হতে তাই পত্রিকায় দেয়া একটা চাকরির বিজ্ঞাপন দেখে ঢাকায় যাওয়া। চাকরি হয় নগর জনস্বাস্থ্য উন্নয়ন কেন্দ্র নামের একটা প্রতিষ্ঠানে। ওই মুহূর্তে তো একটা চাকরি আমার খুব প্রয়োজন ছিল। জেসমিনের মাধ্যমে আরো কয়েকজনের চাকরি হয় সেই প্রতিষ্ঠানে। 14 জন কর্মীর টাকা দেওয়া হয়েছে, দেওয়ার পরে আর কোনো ফোন ধরে না। কর্মীরা ফোন দিলে কারোর ফোন